আলাইকুম, স্বাগত জানাচ্ছি একদিনের মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক সহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শনিবার দেশটি জানায়, বাংলাদেশ থেকে শুধুমাত্র জওহরলাল নেহরু বন্দর এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য আনা যাবে। তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এক বিবৃতিতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য দপ্তর এ তথ্য নিশ্চিত করে। বলা হয়, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। দর্শক, এ বিষয়ে আরো জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, ভারতের এই নিষেধাজ্ঞার ফলে হিলি স্থলবন্দরে কোনো প্রভাব পড়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? মাহবুবা, আপনি যেমনটি বলছিলেন, আমরা যেমনটি জানতে পেরেছি যে ভারত সরকার তাদের নিজস্ব স্থলবন্দর দিয়ে বেশ কিছু পণ্য রপ্তানি ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমি এখন অবস্থান করছি হিলি স্থলবন্দর দিয়ে। হিলি স্থলবন্দরে আমি দেখেছি যে কিছু কিছু ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে এই স্থলবন্দর দিয়ে বিগত সময়ে তারা মশারি, বিভিন্ন কোম্পানির আপনার জুস এবং চিপস, এছাড়াও কিন্তু রাইস ব্র্যান্ড অয়েল সহ বেশ কিছু পণ্য কিন্তু তারা ভারতে রপ্তানি করেছিল এবং সেটি কিন্তু গতকাল শনিবার, অর্থাৎ শনিবার থেকে ভারত সরকার সেটি রপ্তানি বন্ধ করে দিয়েছে। এরপর থেকেই কিন্তু ব্যবসায়ী মহলে একটি মানে নানা গুঞ্জন উঠেছে। কারণটি হচ্ছে যে যদি এই ব্যবসায়ীদের রপ্তানি যেসব পণ্য হিলিস্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি করা হয় সেই সব পণ্য যদি রপ্তানি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তারা অনেকটাই লোকসানের মধ্যে পড়বে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তারা আরও একটি বিষয় আমাদেরকে জানিয়েছে যে যদি দুই দেশের সরকারের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে যদি এসব আলোচনা করে সমাধান করা যায় সেক্ষেত্রে কিন্তু দুই দেশের ব্যবসায়ীরা কিন্তু অনেকটাই লাভবান হবে। যদিও বা এসব পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেছে, যেমনটি আমরা দেখেছি যে এই স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক সহ জুট কাপড়ে কিন্তু রপ্তানি কিন্তু বন্ধ হয়ে গেছে। তবে এইসব পণ্য রপ্তানি হওয়াতে কিন্তু বড় ধরনের সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে এখানকার এই স্থলবন্দরের ব্যবসায়ীরা। তবে এখন পর্যন্ত এসব পণ্য যে রপ্তানির প্রভাব সেটি কিন্তু আমরা চোখে পড়েনি। তবে আমদানি কিন্তু স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিন থেকে এই স্থলবন্দর দিয়ে কিন্তু আমদানি হচ্ছে, তবে আগের তুলনায় কিন্তু আমদানির পরিমাণটা কিন্তু কমে গেছে। সব মিলে বলা চলে যে বর্তমান পরিস্থিতি কিন্তু অনেকটাই শোচনীয়। তবে ব্যবসায়ীরা বারবার অনুরোধ করেছে যদি দুই দেশের মধ্যে যদি এটা সমাধান করা হয় সেক্ষেত্রে কিন্তু দুই দেশের সরকার বা দুই দেশের ব্যবসায়ীরা তারা আর্থিকভাবে লাভবান হবে। তো মাহবুবা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানির বিষয় নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিন নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে ঢাকাবাসী ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন। আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান ফটক আটকে দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন, ফলে সেবাগ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না। দর্শক, এই মুহূর্তে নগর ভবনের সামনে রয়েছেন সহকর্মী ইমরুল কায়েস রাহাত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাহাত, নগর ভবনের সামনে বিক্ষোভকারীরা কি বলছেন বিস্তারিত জানাবেন? ধন্যবাদ মাহবুবা। রয়েছে নগর ভবনের সামনে, এখানে ইশরাকের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন ইশরাকের যে ক্ষমতায়ন বা ইশরাকের শপথ গ্রহণের যে ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারটি নিয়ে তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। এই স্লোগানগুলোতে তারা বলছেন যেন ইশরাকের কাছে দ্রুতই তার শপথ গ্রহণের যে ব্যাপারটি সেটি হয় এবং একই সাথে যিনি বা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তার বিরুদ্ধেও এখানে হচ্ছে এবং এই স্লোগানগুলোতে বলা হচ্ছে যে দ্রুত তার অপসারণের দাবি করছে যারা এসেছেন সমর্থকরা। একই সাথে চাইছেন যে ন্যায্যভাবে ইশরাক হোসেনের যে ক্ষমতাটি পাওয়ার কথা, অর্থাৎ গত 5 বছর আগে যে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ইশরাক হোসেনকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তো নগরপিতা হিসেবে আদালতের রায় আসার পর কেন প্রলম্বিত হচ্ছে এই ব্যাপারটি, অর্থাৎ
তার শপথ গ্রহণের ব্যাপারটি কেন এখনো ঠিকভাবে সম্পন্ন হয়নি, এই বিষয়টি নিয়ে কিন্তু নগর ভবনের সামনে তারা জমায়েত হয়েছেন এবং সমর্থকরা একই সাথে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে জমায়েত হয়েছেন। তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন, বলছেন যে অতি দ্রুত বা অতি সত্বর ও যত অনতিবিলম্বে এখানে ইশরাকের কাছে যেন ক্ষমতাটি হস্তান্তর করা হয়, তার শপথ গ্রহণের ব্যাপারটি যেন নিয়ে আসা হয়। এবং তারা একই সাথে আরও যে বিষয়টি এখানে জানাচ্ছেন তা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই শপথ গ্রহণের ব্যাপারটি অনুষ্ঠিত না হবে বা ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটি এখানে নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন এখানে চলতেই থাকবে। তো নগর ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আজকের মধ্যে 7 কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করা না হলে সোমবার থেকে মাঠের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এছাড়া এবার জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান শিক্ষার্থী প্রতিনিধিরা। ঢাকার সরকারি 7টি কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের অধ্যাদেশ জারির দাবিতে শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীর প্রতিনিধিরা এই ঘোষণা দেন। ইডেন মহিলা কলেজের ভেতরে 1 নম্বর ফটকের কাছে সংবাদ সম্মেলন হয়। এ সময় 7 কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার মূল দায়িত্ব রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক শুরুর আগে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংস্কার কাজ দ্রুত এগিয়ে নিতে হবে। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশনের এখনই কাজ শুরু করা দরকার বলেও মন্তব্য করেন তিনি। এটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের বিষয় নয়। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। সকলেই আন্তরিক, সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। জুলাই আগস্টে রাজধানীর মোহাম্মদপুর ও সাভারের 2 মামলায় 6 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর মধ্যে সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা মামলায় 4 জন ও মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুক সহ 2 জনকে আদালতে হাজির করা হচ্ছে। এর আগে পুলিশের এপিসি থেকে ফেলে দেয়া আসাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ সদস্য সোহেল, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ও জাকির হোসেন সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদা ক্রম নিয়ে রিভিউ শুনানিতে সময় নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরবর্তী শুনানি হবে 1 জুলাই। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের 6 সদস্যের বেঞ্চ পরবর্তী শুনানির এদিন ধার্য করেন। এর আগে 27 এপ্রিল শুরু হওয়া শুনানি আজ পর্যন্ত মুলতবি ছিল। আজকে শুনানিতে মন্ত্রিপরিষদ বিভাগ তাদের পক্ষে চুক্তি উপস্থাপন করেছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিচার বিভাগের পদাধিকারীদের উপরে রাখা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলে আসছে। চট্টগ্রামের বাজারগুলোতে আবারও বেড়েছে চাল, ডাল, পেঁয়াজ, তেল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসপত্রের দাম। প্রতিটি সবজি বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে, বাদ পড়েনি মাছ, মাংস। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে চিংড়ি সহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম। ব্রয়লার মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা। গরুর মাংস 800 থেকে 900 টাকা কেজিতে। আবারও দাম বাড়ায় চাপ সামলাতে দিশেহারা সীমিত আয়ের মানুষজন। বাজার বিশ্লেষকরা বলছেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং সরবরাহ ব্যবস্থায় ঘাটতির কারণেই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে। পাঁচ দিন বন্ধ থাকার পর চালু হলো চন্দ্রঘোনা রায়খালী নৌরুটে ফেরি চলাচল। ভোর 6টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে বলে জানান রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। তিনি বলেন, নাব্যতা সংকটের ফলে কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য গত মঙ্গলবার ভোর 6টা থেকে চন্দ্রঘোনা রায়খালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। সড়ক ও জনপদ বিভাগ, রাঙামাটির দায়িত্বরত প্রকৌশলী এবং কর্মীরা নিরলসভাবে কাজ করে কর্ণফুলী নদীতে প্রয়োজনীয় ড্রেজিং করে এবং ফেরির সংযোগ সড়ক সংস্কার করে ভোর 6টা হতে এই নৌরুটে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছে।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।